আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে আকাশের অবস্থা খুব একটা সুবিধার না। একদিক থেকে রৌদ্র আসছে, আবার আমার মাথার উপরের যে অংশটা রয়েছে সেখান থেকে বৃষ্টি ঝরছে। এটা মোটামুটি বোঝা যায় যে কেন এটা হচ্ছে, কারণ আকাশে মেঘ রয়েছে, এখন পর্যন্ত বর্ষাকাল ঠিকভাবে যায় নাই। সো বৃষ্টি হতে পারে যে কোনো সময়, আসলে রৌদ্রের আনাগোনা আমরা দেখতে পারি, এই ঘটনাগুলো ঘটবে, এটা নিয়ে আসলে কোনো ধরনের ডাউট নেই। কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেভাবে রিভার্স সুইপ খেললেন, যেভাবে বাংলাদেশ নিশ্চিত পরাজয়ের পথে এবং সেই জায়গায় একটা জুটি দরকার ছিল, সেই জুটি গড়ে ওঠার অপেক্ষায় ছিল, সেখান থেকে আত্মাহুতি দিয়ে যেভাবে তিনি আউট হলেন, যেভাবে তিনি বাংলাদেশকে বিপদে ফেললেন, যেভাবে তিনি পার্টনারশিপ গড়ে ওঠার যে মোমেন্টামটা তৈরি হচ্ছিল, 91 রানে আমরা দেখেছিলাম যে 3 উইকেট ছিল, সেখান থেকে বাংলাদেশের 94 হতে হতে 7 উইকেট চলে গেল। সেই আউট হওয়ার মিছিলে নেতৃত্ব দিলেন। যেভাবে তিনি এই শটটা, ওই পার্টিকুলার শটটা তার বেস্ট শট না, তিনি এটাতে খুব বেশি দক্ষ না, অতীতে অনেক বেশি রান করেছেন এমনটাও না, এতগুলো না, তার এই শটের ক্যারেক্টারের পাশে থাকার পরেও যেভাবে সেই শটটা এরকম একটা অন্তিম মুহূর্তে খেলে বাংলাদেশকে বিপদে ফেলেছেন, যেভাবে ক্যাপ্টেন হিসেবে নিজের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, বাংলাদেশ যেভাবে জঘন্যভাবে হেরেছে এবং সেই হারে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এর ব্যাখ্যাটা আসলে কি? বাংলাদেশ দলের আজকের দিনটার লক্ষ্য একটাই ছিল, টিকে থাকা, যত বেশি সম্ভব টিকে থাকা। 90 ওভার আজকে খেলা হবে, গিভেন ডেতে বৃষ্টি না এলে 90 ওভারই হয় সাধারণত টেস্ট ম্যাচে, এবং এই পার্টিকুলার টেস্টটা 2.5 দিনেরও বেশি বৃষ্টিতে ভেসে গেছে। বাংলাদেশ দলের লক্ষ্যটাই ছিল টিকে থাকা, যত বেশি টিকে থাকা যায়। ভারতীয়রা যদি ব্যাটিংয়েও আসে, তারা যদি বাংলাদেশের কোনো একটা টার্গেট চেজ করতে ব্যাটিং করার সুযোগ পায়, ওভারটা যেন কম পায়। সেই বাংলাদেশ টিকে থাকতে পারলো না। টিকে থাকার সংগ্রামে আসলে সংগ্রামী কেউ হতে চায় না। টিকে থাকার বিপ্লবে নাজমুল হোসেন শান্তরা কেউ বিপ্লবী হতে চান না। আগে কোনো একটা সময় ওই 80 ঘরে আউট হওয়া বা 80 ঘরের একটা ইনিংস খেলা, যখন বাংলাদেশের আপাদমস্তক ক্রিকেটার যারা, তাদের একটা বার্তাই দেয় যে তুমি মোটামুটি আগামী 4-5টা ম্যাচে নিশ্চিত, হোয়াট এভার ইউর পারফরমেন্স ইজ, নো ম্যাটার। ঠিক তখন আসলে এই ঘটনাগুলোই ঘটে। বাংলাদেশ দল টিকে থাকার সেই সংগ্রামে 150 রান করতে পারেনি তাদের সেকেন্ড ইনিংসে। বাংলাদেশ দল 3 রানের মধ্যে 5 উইকেট হারিয়েছে। বাংলাদেশ দল 50 ওভার ব্যাট করতে পারেনি, 47 ওভার ব্যাট করে শেষ হয়ে গেছে। বাংলাদেশ দল যে প্রেডিকশনটা করা হচ্ছিল একদিন আগেও, যে আলোচনাটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি করলাম, যে বাংলাদেশের টার্গেটটাই হওয়ার কথা ছিল এমনটা, যে আমরা এমন একটা লক্ষ্য দিব বা এমন ভাবে ব্যাট করব, ভারত যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগও পায়, তারা যেন কম বল পায়। সেই বাংলাদেশ দল বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করা ভারতকে বাংলাদেশের দেয়া 94 রানের লক্ষ্য তারা করার জন্য 62 ওভার দিয়ে দিয়েছে। ভাবা যায়, 62 ওভার। এবং সেই 62 ওভারের বাংলাদেশ দিয়ে দিল, বাংলাদেশের সেই বদান্যতাকে প্রতিপক্ষ গ্রহণ না করে 58 মিনিটেই 98 রান করে 7 উইকেটে বাংলাদেশকে হারিয়েছে। অবিশ্বাস্য হলেও, অকল্পনীয় হলেও, ইম্পসিবল হলেও সেটাকে পসিবল করেছে টিম ইন্ডিয়া। এবং বাংলাদেশ পসিবল করেছে, বাংলাদেশের টেস্ট হারতে 2 দিনও লাগে না। বাংলাদেশ পসিবল করেছে, বাংলাদেশ দলের কারো এই টেস্ট বাঁচানোর মেন্টালিটি ছিল না। বাংলাদেশ পসিবল করেছে টিম ইন্ডিয়া, তারা যতই চেষ্টা করুক না কেন, এই টেস্টকে যেভাবেই হোক জিততে হবে। কঠিনতম পথেও যদি তাদের যেতে হয়, সেটাকেও সম্ভব করতে হবে। বাংলাদেশ পসিবল করেছে যে ভারত, তোমার এত কষ্ট করার দরকার নাই। We have been given you 62 overs, 94 রান তোমরা করো। 58 মিনিটেই বাংলাদেশের খেল শেষ। বাংলাদেশের খেল শেষ হয়ে যায় তখনই, বাংলাদেশের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার দৈন্যতা ফুটে ওঠে তখনই, যখন ক্যাপ্টেন রিভার্স সুইপ করেন টেস্ট ম্যাচে। তামিম ইকবাল কমেন্ট্রিতে ছিলেন, তিনি খুব দারুণ একটা কথা বলেছেন, যে তোমাকে এক ম্যাচেই কেন সব শট খেলতে হবে। ডেফিনেটলি দলের অবস্থা যখন এমন, ক্যাপ্টেন তখন সেই শট যখন খেলেন, এর মানে হয় দুটা: হয় তিনি ক্রিকেটটা বোঝেন না, মোমেন্টাম বোঝেন না, সময়ের ডিমান্ড বোঝেন না, ওই সেশনে তার গুরুত্বপূর্ণভাবে পার্টনারশিপ গড়ে তোলা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝেন না, অথবা তিনি ওভার কনফিডেন্ট। তিনি যদি ওভার কনফিডেন্ট হন, তাহলে সেই কনফিডেন্সটা কোথায় গেল যখন তিনি ফিরে গেলেন রবীন্দ্র জাদেজার বলে। একবার খেয়াল করে দেখুন যে এই টেস্টে বাংলাদেশ দল 2 দিনও খেলতে পারেনি। 175 ওভার টোটাল যদি আমি প্লাস মাইনাস করি, খেলা হয়নি। 173 সামথিং ওভার খেলা হয়েছে। টেস্টের খেলাটার হিসাবটা কি? সেশন ওয়াইজ হয়, যদি 5 দিন হয় 15টা সেশনে খেলা, ডে ওয়াইজ হয়
পার ডে কে যদি আমরা ভাগ করি যে কত ওভারে খেলা হবে, তাহলে প্রত্যেক সেশনে 30 ওভার করে ধরলে 90 ওভার সর্বোচ্চ খেলা। এই তো হিসাব নিকাশ। বাংলাদেশ দল দুদিনেরও কম সময় হেরেছে। বাংলাদেশ খেলেছে 173 সামথিং, মানে বাংলাদেশ এই টেস্টে বাংলাদেশ ভারত মিলে খেলেছে 173 সামথিং ওভার্স। আমি যদি 90 ওভারকে 2 দিনে প্লাস করি, 90 ইন্টু 2 বা 90 প্লাস 90, তাহলে দাঁড়ায় সেটা 180। বাংলাদেশকে হারাতে ভারতের 2 দিনও লাগেনি। এর থেকে বিব্রতকর জঘন্যতম ঘটনা বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে আর হতে পারে? আমরা তারপর বাকবাকুম করব, আমরা তারপরও বলবো যে বাংলাদেশ দল অসাধারণ একটা দল। টিম ইন্ডিয়া ইজ সাচ আ গ্রেট টিম, দে ক্যান বিট এনি টিম, দে আর লুকিং ইনটু দ্য ফাইনাল অফ টেস্ট চ্যাম্পিয়নশিপ। তাদের সাথে তো আমরা পাকিস্তানের মতো ফলাফল করব না, আমরা সেটা বলছিও না। পাকিস্তানের মতো ফলাফল আমরা ইন্ডিয়ার বিপক্ষে করব, কিন্তু আমরা পাকিস্তানের মতো অদম্য দুর্দান্ত ফলাফল ইন্ডিয়ার এগেনস্টে করব না। তার মানে এই না যে আমরা 2 দিনে হেরে যাব, তার মানে এই না একদিন আগে আমি যে রিপোর্টটা করেছিলাম যে 2.5 দিনে কি বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশের ক্রিকেটাররা আমাকে রিয়াসাত আজিমকে ভুল প্রমাণ করে দিয়ে তারা প্রমাণ করবে যে 2.5 দিন না, আমরা 2 দিনেরও কম সময় হেরে যেতে পারি। টোটাল টেস্টের লেন্থ 2 দিনেরও কম হলেও কোনো সমস্যা হয় না আমাদের পরাজিত হতে। একটা দলের ক্যাপ্টেন যখন এই কাজ করেন, একটা দলের সিনিয়র ক্রিকেটাররা যেভাবে উইকেট দিয়ে এসেছেন, সেই কাজটা যখন হয়, তখন আসলে আমার বক্তব্য, আমাদের হতাশা, আমাদের লজ্জা, আমাদের বিব্রত হওয়া কোনো কিছুই কাজে আসে না। খেয়াল করে দেখবেন যে এই ম্যাচে ইট কুড বি আ ডিফারেন্ট ম্যাচ ফর সাকিব আল হাসান। সাকিব আল হাসানের শেষ ম্যাচ 5 আর পাননি, ইন্ডিয়া আগে ডিক্লেয়ার করেছে, হয়তো তার 5ম উইকেটটা পেতে পারতেন ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসটা যদি 9 উইকেটে তারা ডিক্লেয়ার না করতো। কিন্তু সাকিব আল হাসানের ব্যাটিং অ্যাপ্রোচ যদি আমরা দেখি, 2 বল খেলে 0 রানে তিনি আউট হয়ে চলে গেলেন। নাজমুল শান্তর কথা তো আসলে বলার কিছু নেই। আমরা যদি খেয়াল করি, আমাদের ওপেনার 50 করেছিলেন সাদমান, 50 করার পর যেন তিনি ওভার কনফিডেন্ট হয়ে গেলেন। লিটন কুমার দাস, আমরা যদি খেয়াল করি, আলগা শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন। এই যে প্রত্যেকটা উইকেটের পতন, 5ম দিন পর্যন্ত যেই উইকেটে কেউ যদি রান করতে চায়, টিকে থাকতে চায়, সেই সংগ্রামে সফল হওয়ার সম্ভাবনাই বেশি, সেই উইকেটটাকে আমরা দুর্হ বানিয়ে ফেললাম, সেই উইকেটটাকে আমরা আনপ্লেয়েবল বানিয়ে ফেললাম, এবং শেষ পর্যন্ত আমরা 150 করতে পারলাম না। আমরা 50 ওভার না টিকতে পারলাম না, 47 ওভারে আমরা গুটিয়ে গেলাম। ডন ব্র্যাডম্যান তার শেষ ইনিংসে করেছিলেন 0 রান, এবং শেষ ইনিংসে সেই 0 করতে ব্র্যাডম্যান খেলেছিলেন 2 বল। সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ইনিংসেও করলেন 0 রান, এবং সেই 0 করতে সাকিব আল হাসান খেলেছেন 2 বল। সাকিব তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্র্যাডম্যানই, যে কারণে ব্র্যাডম্যানকে ফলো করে হয়তো সাকিব রিল্যাক্টেন্ট হয়ে গেছেন, 0-তে ফিরে গেছেন। সাকিবের এতে খুব কিছু আসবে যাবে না, কিন্তু যাদের আসবে যাবে, যারা ভবিষ্যতে বাংলাদেশের টেস্টকে সার্ভিস দিবেন, সেই নাজমুল শান্তরা, তারা কি সোজা পথে চিন্তা করবেন? মেবি নট। কারণ তারা সবসময় রিভার্সে পছন্দ করেন, রিভার্সে বিশ্বাসী। দলের অন্তিম মুহূর্তে টিকে থাকার সংগ্রামটাই যখন একমাত্র অবলম্বন হওয়া দরকার, ঠিক তখন রিভার্স সুইপ করে ক্যাপ্টেন যখন তার উইকেট বিলিয়ে আসেন, সেখানটায় কোনো হিসাব, কোনো ইকুয়েশন, কোনো এক্সপেকটেশনস, কোনো স্বপ্ন কাজে আসে না। কারণ তারা তাদের পথেই চলেন, তারা একলা চলেন। 10 জনের মতামত, চিন্তা ভাবনা, স্বপ্ন পূরণের দায়িত্ব আসলে কতটুকু ফিল করেন?